হাই প্রিয় আমার বন্ধুরা, আমি এখন আছি হেমনগর হেমচন্দ্র চৌধুরীর রাজা যিনি ছিলেন তারই বাড়ির সামনে। তারই ভাগিনা, আপনার নাম? খোকন চক্রবর্তী। খোকন চক্রবর্তী। আপনার মুখে আমি শুনবো তার এই রাজার যে রাজত্ব ছিল, কি কি ছিল বা বিস্তারিত কথা, এটা আপনার নিজের মুখে বলেন। হেমচন্দ্র চৌধুরী তার অনুসারে এই গ্রামটা ছিল সিমলাপাড়া। আসলে মূলত নাম হলো সিমলাপাড়া। হেমচন্দ্র চৌধুরী যখন এই হেমনগর আসে তার নাম অনুসারে হেমনগর রাখা হয় এবং কি তার এক একে 4টি মেয়ে সে বিভিন্ন জায়গায় বিয়ে দিয়ে এই গ্রামে 4টা মেয়ে, এই 8টা পুকুর চতুর্দিক দিয়ে দেওয়া 8টা পুকুর ছিল। তার মেয়ে 4জনকে বিয়ে দিয়ে মাঝখানে বাড়ি, পিছনের পুকুর একটা, সামনে পুকুর, এইভাবে 8টা পুকুর। এবং কি হেমচন্দ্র চৌধুরী বাড়ি যিনি বাসন মাজত তার জন্য আলাদা একটা পুকুর, আলাদা একটা পাড়া, আলাদা একটা ঘর। এবং কি যিনি ওই সময় তখন কোনো গাড়ি ঘোড়া চলতো না, তখন হেমনগর হতে টাঙ্গাইল তার ব্যক্তিগত উদ্যোগে হেমনগর থেকে টাঙ্গাইল পথ একটা বাস ছিল, এই হেমচন্দ্র চৌধুরী একটা বাস ছিল। এবং কি এই হেমনগর যারা ধোপার কাজ করতো, কাপড় চোপড় ইস্তারি করতো, তার জন্য বাড়ি এবং একটা পুকুর। এবং কি এই জমিদার যারা সেভ করতো, সিল করে বড় আর বাংলায় বললে নাপিত, তাদের জন্য একটা পুকুর এবং একটা বাড়ি। যারা এই জমিদারের ডুলি বাইতো তখন তাদেরও একটি করে পুকুর ছিল প্রত্যেকটি ভাবে। এইভাবে টোটাল মোট হেমনগরে 22টি। আমরা এখন চলে যাব রাজবাড়ির ভিতরে। ভিতরে গিয়ে আমরা তার মুখে শুনবো আর বিস্তারিত কথা। আমরা এই যে দেখেন রাজার বাড়ির ভিতরে আসলাম। এখন এসে 22টি পুকুর থেকে আপনার কথা শেষ হয়েছিল, আবার আপনি শুরু করেন। এখানে আমরা হেমচন্দ্র চৌধুরীর মূল অংশে, অর্থাৎ মাঝখানে আমার পিছনে কয়েকটি রুম আছে, সামনে কয়েকটি রুম আছে। 4 ভাবে বিভক্ত এবং 4টা ভাই ছিল তার। 4 ভাই 4 জায়গায় থাকতো। 46টা রুম আছে আমাদের হেমচন্দ্র চৌধুরী। টোটাল 46টা রুম আছে, বিভিন্ন কাজে নিয়ে যেত। এবং আমার সামনে হেমচন্দ্র চৌধুরীর সপরিবার মহিলা যারা ছিলেন, যেমন আমার মামিরা ছিলেন, 4টি মামারা পুকুর চান করতো বাইরে। আর মামিরা আমার এই পিছনেই আমার একটি পুকুর আছে। এই পুকুরে শুধু আমার মামি, মামাতো বোন, এদের স্নান করার জায়গা। এখানে পুরুষের কোনো স্নান করার জায়গা নাই। এবং কি আমরা এই হেমনগর হেমচন্দ্র চৌধুরী তার গুণমান বলতে গেলে হয়তোবা অনেক কলম, অনেক কাগজ লাগবে। কাজেই এত কাগজ আর কলম এই মুহূর্তে সময় নয়। আমি যদি হেমচন্দ্র চৌধুরীর সুযোগ্য ভাগিনা খোকন চক্রবর্তী, আমার পিতার নাম স্বর্গীয় ডাক্তার বীরেন্দ্রনাথ চক্রবর্তী, এবং কি হেমচন্দ্র চৌধুরী বোন মৃত স্বর্গীয় সুলেখা রানী চক্রবর্তী, ওনার মা, উনি আমার মা। বর্তমানে আমাদের জমি নাই, আমাদের দ্বার আছে। অর্থাৎ আমরা এখন ভিক্ষুকের মতন অসহায় নিপীড়িত ভাবে আমরা বসবাস করতেছি। এই দেশে জন্ম আমার, এই হেমনগর মাটিতে আমার জন্ম। আমার শেষ নিঃশ্বাস আমি আশা করি আমার মাতা এবং পিতা এই মাটিতে ওনাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমারও শেষ ইচ্ছা যে হেমনগর শত কষ্ট হলেও আমার জন্ম এখানে। হেমচন্দ্র চৌধুরী রাজার আপন ভাগিনা তারই মনের কষ্টের কথা আপনাদেরকে জানাচ্ছিল। সে অনেক দুঃখে কষ্টে অনেক আকুল আবেদন জানিয়েছেন এই প্রাসাদটি যেন আবার মাননীয় সরকার যেন প্রাসাদটি আবার পূর্ণভাবে তদারকি করে এবং কি সুন্দর করে প্রাসাদটি সংরক্ষিত করার জন্য অনুরোধ করছিলেন হেমনগর হেমচন্দ্র চৌধুরী জমিদার সাহেবের আপন ভাগিনা। এখানে গোপালপুর উপজেলা, টাঙ্গাইল জেলার হেমনগর ইউনিয়নের হেমনগর রাজবাড়ি নামে এটা পরিচিত। এখানে রাজা হেমচন্দ্র চৌধুরী বসবাস করতেন। বেশ কিছুদিন যাবৎ সেখানে রাজত্ব করতেন। পর্যায়ক্রমে সে দেশ বিভাগের পর সে রাজত্ব ছেড়ে এখান থেকে সে ভারতে কলকাতায় চলে গেছেন এবং তার বংশধররা এখনো
ভারতে রয়েছে। তার বংশধর কিছু মাঝে মধ্যে এখানে আসে, তারা বেড়ায় তার রাজবাড়ি দর্শন করে চলে যায়। এখন বর্তমানে এটা হেমনগর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা হয়েছে। এখানে আমাদের এলাকার ছেলেপেলেরা এখানে লেখাপড়া করে অনেক উন্নত জীবনযাপনের জন্য তারা এগিয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি এই হেমনগর জমিদার বাড়িটি যাতে প্রত্যন্ত বিভাগের অধীনে চলে যায় এবং এখানে আরো অনেক উন্নত কিছু করা যায়, তার জন্য আমরা আশা আকাঙ্ক্ষা করছি এবং এলাকার লোকেরাও মাঝে মধ্যে এটা আলোচনা করে, সচেতন মহল যারা আছে তারা সবাই আলোচনা করে যাতে এই রাজবাড়িটা প্রত্যন্ত বিভাগের অধীনে যে অনেক সংস্কারের মাধ্যমে উন্নত করা যায়, তার জন্য তারা খুবই আকাঙ্ক্ষিত। আমাদের টাঙ্গাইল জেলা গোপালপুর জেলা হেমনগর ইউনিয়নে এরকম একটা রাজবাড়ি পড়ে রয়েছে। আমি সরকারের কাছে আবেদন জানাই যে আমাদের এই জমিদার বাড়িটা সংস্কার করা যায়। তার কাছে একটা অনুরোধ, আমাদের এই হেমনগর জমিদার বাড়িটা একটু উন্নত করার জন্য। এখানে অনেক পর্যটক আসে, অনেক ঘোরাফেরা করতে আসে, যারা তারা এখানে মানে ফুর্তি ফাশন করে। আমি সবার কাছে একটা আবেদন জানাই, আপনি রাজবাড়িটা সংস্কার করেন, পরিষ্কার করেন, তাহলে আমাদের ভালো হয়, আমাদের হেমনগর নামটা উন্নত হয়, হেমনগর নামটা একটু মানে জনগণের মুখে বেশি উচ্চারিত হবে। এটাই আমি সবার কাছে আবেদন জানাই যে আমাদের এই হেমনগর রাজ্যটা উন্নত করুক। আসেন আমরা এখন রাজার বাড়িটা পরিদর্শন করে সম্পূর্ণ রাজা কোথায় থাকতো আমরা এখন দেখি। আসেন, চলেন। আচ্ছা, এই রাজা আদি বসতি ছিল আপনার এই সুবর্ণখালী নামে একটা জায়গাতে। সেখানে অনেকদিন বসবাস করার পরে রাজা এইখান দিয়েই নৌকা নিয়ে যাওয়ার পথে এখানে একটা বিল ছিল, সেই বিলের ভিতরে সে দেখতে পায় একটা ব্যাঙের সাপ খাইতেছে। পরে রাজা ধারণা করলো নিশ্চয়ই এখানে কিছু আছে। পরে ওই জায়গা থেকেই ওখানে যাওয়ার আছে, এদিক দিয়ে যাওয়া। আচ্ছা, এখানে একটা সিঁড়ি কোঠা আছে, এখানে যে উপরের দিকে উঠা যায়। সেই রাজারা এখানে দিকেও যাতায়াত করতো। এখানে একটা রুম, সিঁড়ি কোঠা, উপরের দিকে উঠে যাওয়া যায়। হ্যাঁ, আমরা এখন এই ডান পাশ দিয়ে ভিতরে চলে যাব। এটা বন্ধ, পত্র দেখাই দাও। এদিকে আসেন। এই শুভ, সুমন না ছিল ওই সুবর্ণখালী জায়গাতে বসবাস করত। সেখানে সে এখান থেকে নৌকা নিয়ে যাওয়ার পথে এখানে নৌকা থামায় এবং বিলের মাঝে দেখতে পায় একটি সাপে ব্যাঙের সাপ খাচ্ছে। পরে রাজা ধারণা করলো এখানে নিশ্চয়ই কিছু আছে। পরে সেখান থেকেই রাজা এখানে রাজবাড়ি তৈরি করলো এখানে, এবং সে রাজত্ব শুরু করলো। রাজত্ব করার পরে সে ধারণা করলো যে এখানে আর হয়তো থাকা যাবে না, থাকা যাব না। পরবর্তী পর্যায়ে সে এখান থেকে সপরিবারে সে ভারতে কলকাতায় চলে যায় এবং কলকাতায় যে তারা বসবাস শুরু করছিল। তারপরে সে তার বংশধর, তার নাতি মাঝে মধ্যে এসে এই রাজবাড়ি পরিদর্শন করে যায় এবং তারা অনেক
কথা বলে এই আমাদের যারা মুরব্বী আছে তাদের সাথে মত বিনিময় করে রাজার বিভিন্ন ধরনের কথা আমাদের কাছ থেকে জেনে নেয়। হ্যাঁ, আমি এখন আছি বিশাল একটি রাজার বাড়ি। আসেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এই রাজার বাড়িতে আসলে বিশাল একটি রাজার বাড়ি, আসলে সামনে থেকে দেখা যায় অল্প একটুখানি, কিন্তু এখানে আবার রিক্সও আছে, কারণ এটা শত বছর। এই যে দেখেন ইটগুলা, দেখান ইটগুলা, ইটগুলা দেখেন একবারে কিন্তু ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, মানে সবগুলা জোড়া জয়েন্ট থেকে ছুটে ছুটে যাচ্ছে। এগুলা বোধহয় হালকা পাতলা একটু সংস্কার তারা করেছিলেন। আসলে এখানে একটা রিক্স আছে চলাফেরা, এখানে আসলে রিক্স নিয়ে আমরা আসছি। তাই এই যে দেখেন এইটা কি ছিল আসলে রাজাদের আমলে, এটা বোধহয় কোনো পাহারা বা কোনো কিছু দেওয়ার মতো জায়গা ছিল। এই পাশে বলে আবার পুকুর ঘাটও আছে। তো এই পাশ দিয়ে কি আমরা কি নামতে পারবো? আচ্ছা, তাহলে আসেন, এটা একটু ভালো করে দেখাও, দূর থেকে নাও। কি চমৎকার আসলে রাজার বাড়ি ছিল, যা সামনে থেকে মনে হয় যে অল্প একটু রাজার বাড়িটা, কিন্তু না, ভিতরে অনেক জায়গা, এটার ভিতরে অনেক জায়গা। এই যে দেখেন এই আসলে অনেক সৈন্যবাহিনী ছিল, তার সৈন্যরা থাকতো, তার দাস দাসী সব থাকতো, কিন্তু আসলে বাইরে থেকে বোঝা যায় না যে ভিতরে এত বড় একটা প্রাসাদ আছে। এই যে একটুখানি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এই পাশটায় আসলে খুব একটা রিস্ক নিয়ে আপনাদের ভিডিওটা করে দেখাচ্ছি। এই যে দেখেন কি সুন্দর ভাবে এই কাজগুলা করেছে, কারো কাজগুলা এখনো কিন্তু নষ্ট হয় না। আমি নিচে নামবো, নিচে নেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে আমরা রিক্সের ভিতরে আছি। এইটা রাজাটার নামটা কি যেন ছিল? হেমচন্দ্র চৌধুরী। হেমচন্দ্র চৌধুরী, ধরো হেমচন্দ্র চৌধুরীর রাজপ্রাসাদ আমরা এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আচ্ছা দাদা, এখন নিচে নামতে পারবো কোন পাশ দিয়ে? তুমি একটু দূরের থেকে শটটা নাও, আস্তে আস্তে আসবো। আসেন, এখন আমরা রাজপ্রাসাদের নিচে যাব। যে এখানে দেখেন নিচে গিয়ে তার যে ঘাটলা আছে। আচ্ছা, এই রাজা যেখানে থাকতো সেই জায়গাটা কোথায়? এই রাজা যেখানে থাকতো সেই জায়গাটা কোথায়? নিচে, নিচে না? আচ্ছা, তো চলেন আমরা এখন এদিক দা। আচ্ছা, এখন আমরা যাব রাজা, এই রাজার নাম কি জেনেছিলেন? হেমচন্দ্র চৌধুরী। হেমচন্দ্র চৌধুরী, যিনি এখানকার রাজা, যে রুমে যেই কক্ষে সে থাকতো, আমি এখন আপনাদেরকে দেখাবো সেই কক্ষ। এই রাজা, এত বড় একটি রাজা, যিনি যেই রুমে থাকতেন, তার রুমের পরিস্থিতিটা বা অবস্থাটা কি, আসেন আমরা দেখাবো। আসেন, এগুলা বোধহয় পরে পরে করছে না, এগুলা পরে করছে। এই যে এইগুলা রুমগুলা উপরের সিনগুলা, হ্যাঁ, আস্তে 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 আগে ছিল ওইখান দিয়ে একটুখানি ভিতরে একটু দেখাই দিলে। দেখেন এই যে রাজার যে আরো যে বাড়ির যে ভিতরের যে সিনটা, ভিতরে কি কি ছিল বা কিরকম পরিস্থিতি ছিল দেখেন। আসেন, এগুলা বোধহয় পরে কিছুটা সংস্কার তারা বোধহয় করেছিলেন, তাই না? কিছুটা বোধহয় সংস্কার হালকা পাতলা করেছিলেন। এই যে দেখেন সেই মাঠটা, এই যে সেই মাঠ, আসলে এই মাঠে কিন্তু তার বিশাল একটি মাঠ। এখানে তার হয়তোবা সৈন্যবাহিনী নিয়ে একটা টাইমে এসে মিটিং করতেন, বা তার এই জায়গা, পুকুর আছে ওই পাশে, দিঘি, সে কিন্তু ওই দিঘিতে বোধহয় সে রাজা স্নান করতেন। ওই যে সেই দিঘি,
দিঘিটা দেখে দেন। হ্যাঁ, ওই যে সেই পুকুরটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আসেন এবার রাজা যে কক্ষ থাকতো সেই কক্ষে আমরা চলে যাব, আপনারা ধীরে ধীরে দেখতে থাকেন। আসলে এগুলা বর্তমানে আসলে স্বপ্ন ছাড়া আর কোনো কিছু না, কিন্তু এটা আসলে রিস্কের ব্যাপার। এই যে ইটগুলা একটুখানি দেখাও, ইটগুলা দেখেন সবগুলা কিন্তু ভেঙে ভেঙে প্রায় পড়ে যাওয়ার মতো। এই যে এখানে আস্তে আস্তে আসো, তাড়াতাড়ি আসো বাবা। এখানে একটা পুরো দমে রিস্ক আমি যা মনে করতেছি, কারণ সবগুলা রুমগুলা, হ্যাঁ, রাজা কোন রুমে থাকতো। ধীরে ধীরে আসো একটু। এখানে আমরা এখানে একটা জেলখানা ছিল, এখানে কয়েদিদের শাস্তি দেওয়া হতো। আসেন আপনি বলেন। এখানে একটি রাজার আমলের জেলখানা, সেই যারা অনেক অন্যায় অত্যাচার করতো তাদেরকে এখানে এনে বিভিন্ন ধরনের সাজা উপভোগ করাতে হতো। এই রুমটাই সেই জেলখানা নামে পরিচিত। এটা একটি জেলখানা, দেখেন ওই যে লোহার একটি পাইপ এখানে আছে। হ্যাঁ, আসেন। এটা কিন্তু রাজার জেলখানা ছিলেন, যারা অপরাধ করতেন তাদেরকে এখানে এনে সাজা দিতেন। আর কোথায় সেই রাজা থাকতো, সেই রুমটা কোথায়? আসেন প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব জমিদার শ্যামচন্দ্র চৌধুরী, যিনি, এইটা একটুখানি দেখাই। আসেন ভিতরে আসেন, আস্তে করে দেখান, কারুকাজগুলা দেখান, কারুকাজগুলা কি চমৎকার। এখনো দেখেন, এখনো কিন্তু অটল রয়েছেন, কিন্তু এটা ঝুঁকিপূর্ণ আমি মনে করতেছি। এটা যে কোনো টাইমে, হ্যাঁ এটা দেখছি, যে কোনো টাইমে ভেঙে পড়তে পারে। তা আমরা এখন দেখব রাজার সেই রুম, কক্ষ, কোথায় থাকতো সেই রাজা। এখানে মনে হয় অনেক কিছু দেখা নেই, যে বাতি রাখতো, এই যে আগের দিনে যে বাতিগুলা রাখতো, আগে তো কোনো লাইট ছিল না, ল্যাম্প, এখানে বসে বাতি রাখতো। আমরা যা সিনেমায় দেখেছি, আজকে আমরা তা বাস্তবে দেখবো। যেরকম আলিবাবা 40 চোরের ভিতরে কিন্তু মাটির নিচে গুহার ভিতরে চলে যায়, সেখানে কোনো লাইট ছিল না, বাতি জ্বালিয়ে তারা থাকতো, আলো সঞ্চয় করতো। হ্যাঁ, এখানে এটা ভিডিও করো। হ্যাঁ, বলেন এখানে রানীরা সন্ধ্যাবেলায় তারা বসে থেকে গল্প গুজব করে বলেন, আপনি বলেন, সময় কাটাতো। বলেন এটা আপনি। এখানে যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে একটা উঠান, যেটা আমরা গ্রাম বাংলা উঠান বলে পরিচিত আমরা বলি। এখানে দূরের থেকে বিভিন্ন ওই তাদের রানীরা এসে গল্প গুজব করে এখানে সময় কাটাতো, এবং বিভিন্ন গল্প এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বলে এখানে রানীরা সময় কাটাতো। আর এই যে উত্তর দিকে দেখতে পাচ্ছেন একটি পুকুর, সেই পুকুরেই ওই রানীরা স্নান করত। আচ্ছা, রাজা যে কক্ষে থাকতো, হ্যাঁ, সেই কক্ষটা সেই কোথায়? কক্ষটাও আছে, এই যে পাশে যে কক্ষগুলো দেখা যাচ্ছে, সেখানেই রাজারা বসবাস করত। আচ্ছা, ওই যে যে কি যিনি রাজা বললেন, হেমচন্দ্র চৌধুরী যে রাজা সাহেব ছিলেন, হ্যাঁ, হ্যাঁ। সে থাকতেন কোন রুমটায়? এই যে সেটা দেখাচ্ছে। এখানে বোধহয় তার রানী ছিল কয়টা, আপনার কি জানা আছে? রাজারা 4 ভাই ছিল। হ্যাঁ, 4 ভাইয়ের কথা মনে নাই, প্রধান ছিল সেই হেমচন্দ্র চৌধুরী। কালীবাবু নামে পরিচিত, তার ওই নাম শুনছি ওই মুরব্বীদের লোকদের সাথে। সেও এক রাজার ভাই ছিল, এই ছেলে ছিল কালীবাবু, তার কথা নাম শুনেছি। এবং বিশেষ করে হেমচন্দ্র চৌধুরী বলে আমরা জানি, চিনি, এবং এই এলাকা সে রাজত্ব পরিচালনা করত। বেশিরভাগ শুনি, আসলে নির্ণয় করা একটু কঠিন, তারপরে লোকজনের মুখে শুনি যে এইখানেই সেই হেমচন্দ্র চৌধুরী বেশিরভাগ সময় এখানে কাটাতেন এবং এই রুমে সে থাকতেন। এইখানে তার রানীকে নিয়ে
এই রুমটার ভিতরে সে থাকতেন। আর এখানে কিন্তু অনেক কিছু সাজানোর মতো জিনিস ছিল। এই যে যে আমরা বর্তমানে র্যাক রাখি, জামা কাপড় রাখি, এই যে দেখেন সেই আমলের কিন্তু একই সিস্টেম রয়ে গেছে এই জায়গায়। এই পাশেও আছে, আসেন এই পাশটা একটুখানি দেখাই, এই পাশটা একটু ঘুরে ঘুরে দেখাই আমরা। কি চমৎকার! আসলে এই প্রাসাদের ভিতরে ঢুকলে আপনি এক পাশ দিয়ে ঢুকবেন, আরেক পাশ দিয়ে আপনি কোন জায়গা দিয়ে আপনি ঢুকেছেন আসলে এত দরজা আসলে নির্ণয় করা খুবই কষ্টকর। এখানে এই যে একটুখানি বাইরে বাইরে যান, আপনি একটু বাইরে যান, বাইরে দিয়ে পুরা চিন্তা নেন। পুরা চিন্তা নেন এদিকে এদিকে। হ্যাঁ, বিভিন্ন ফল গাছের বাগান ছিল, এই জায়গা যেমন ল্যাংড়া আম গাছ, ফজলি, এই যে দেখেন কাঁঠাল, বিভিন্ন ধরনের লিচু বাগান। রাজপ্রাসাদের এটাই কিন্তু রাজার কক্ষ ছিল। আসলে এখানে দেখেন একটি বারিন্দা সিস্টেম আছে, এটা কিন্তু একটা বারিন্দা সিস্টেম। আর এই রাজার কাছে আসতে হইলে অনেক মানে সিকিউরিটি তার ছিল, কারণ সে যে কোন রুমে আছে এটাই আসলে বোঝা খুব কষ্টকর। এমন একটা মানে এই জায়গা ছিল, হয়তোবা এইখানে কিন্তু কোনো টাইমে তারা বসেছিলেন। এটা কিন্তু একটা বসারও জায়গা, হয়তোবা বসতেন এখানে, গল্প করতেন, বাতাস খেতেন। হ্যাঁ, আসেন ভিতরে আসেন, ভিতরে গিয়ে আসলে অনেক কিছু আরো দেখার মতো আছে। আবার এই নকশাটা কি পরবর্তীতে হয়েছে মতো না, আগেরই? এই যে দেখেন, এই যে একটা নকশা, একটুখানি ভালো করে দেখেন নকশাটা, নকশাটা দেখেন, নকশাটা কত চমৎকার একটি নকশা। এখানে আরেকটা এই যে নকশা 16 গুটির, 16 গুটির নকশাটা, আসলে আমার 16 গুটি খেলাটা আমার কাছে খুবই ভালো লাগে। হ্যাঁ, এই যে 16 গুটি, সেই দেখেন ভালো করে দেখেন 16 গুটির কোট। হ্যাঁ, আসেন এখানে দেখেন, এই যে যে রাজা থাকতেন, 3টা দরজা, এই পাশে ওই পাশে দরজা 3টা, আবার এই পাশ দিয়ে বারিন্দা, মানে তার কাছে ঢুকতে হইলে অনেক সিকিউরিটি পার করে সে কোন রুমে আছে আসলে পাওয়া তাকে খুব কষ্টকর হয়ে যেত। কারণ সে কিন্তু দরজা মেলা, তাকে খুঁজে পাওয়া খুব কষ্ট। এই পাশে আসলে এখন আমরা কোথায় যাব, ওদিক থেকে ধরো একটু। এই যে দেখেন কি চমৎকার! আসলে এই রাজপ্রাসাদটি যদি সংস্কার করা হয় তাহলে এই টাঙ্গাইলবাসীর এই রামচন্দ্র চৌধুরী, শ্যামচন্দ্র চৌধুরী, হেমচন্দ্র চৌধুরী, আসলে হেমচন্দ্র চৌধুরীর রাজপ্রাসাদ, এই জায়গাটির নামও কিন্তু হেমনগর। তার নাম অনুসারে কিন্তু জায়গাটির নাম হেমনগর হয়েছেন। এই হেমনগরের নাম বললে মানুষজন চিনে। দেখেন ওইখানে কিন্তু আরেকটা সিঁড়ি আছে, একটু সিঁড়িটা দেখাই, আমরা সিঁড়িটা দেখাই। দেখেন না, সিঁড়ি দিয়ে ওটা আসলে খুব, এই পাশে খুবই একটি রিস্কের বিষয়। হ্যাঁ, সিঁড়ি দিয়ে ওঠাটা একটু রিস্কের বিষয়। একটু তুমি কি উপরে যেতে পারবা? যাও, তুমি একটু উপরে যা কিছুটা ভিডিও করে নিয়ে আসো, কারণ আমি যাইতে চাচ্ছি না, আমি বাইরে থাকি। তুমি উপরে গিয়ে ভালো করে একটু ভিডিও করে নিয়ে আসো, সবাই ভিডিওটা দেখুক। আর দিক দিয়ে রকেট রকেট আস্তে আস্তে ঘুরাবা। হ্যাঁ, সিঁড়িগুলাও নাও, উপরের সিন গুলাও নাও, আস্তে আস্তে যাও। আমরা এদিকে এদিকে আসুন, বাইরে চলে যাই। যে ভিতরে এটা কিভাবে যেতে, অনেকগুলো আছে এখানে। আসলে সে অনেক দরজা, অনেক সিঁড়ি, মানে আপনি তাকে খুঁজে কিছুতেই পাওয়া সম্ভব হবে না। ঠিক আছে, এই পাশে আবার রানীরা যে গোসল করতেন, স্নান করতেন, সেই তাদের স্নান করার জায়গা কিন্তু এই ঘাট এখনো কিন্তু রয়ে গেছে। তুমি একটু ওই পাশ থেকে ধরো, এই জায়গাটা পুরাটা নাও। এই পাশেও কিন্তু একটি প্রাসাদ। হ্যাঁ, এই পাশ থেকে কিন্তু বোঝা যায় না, মানে এটা দুই পাশেই এই চারো পাশে কিন্তু এক সমান। এই পাশ দিয়ে
বোধহয় সৈন্যরা থাকতো আর তারা কিন্তু ভিতরে থাকতো। সম্পূর্ণটা উঠছে। আচ্ছা, এই যে দেখেন আসলে কি চমৎকার একটি জায়গা। এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব রানীরা যেখানে স্নান করতেন, ঠিক আছে, রানীরা যেখানে স্নান করতেন আসলে সেইখানে নিয়ে যাব। দেখেন এইখানেও আরেকটি প্রাসাদের মতন, এই ওই সামনে একটু ভালো চিকচাক করছেন, আর এটা হলো পিছন সাইড। এখানেও কিন্তু সবকিছু আছে, মানে উপরে ছাদ, বিশাল একটি ছাদ। ও এটা বোধহয় একটা ছাদের ওই সিঁড়ির জায়গাটা না? এইটা দেখেন একটি সিঁড়ির জায়গা, আবার ওই পাশে কিন্তু সিঁড়ির জায়গা আছে। এই যে আসেন, রাজার ওইটা বোধহয় একটা কুয়া না? হ্যাঁ, আচ্ছা, রাজার ইন্দিরা এটা সবচেয়ে থেকে আসলে একটি দুইটা আছে, আমরা একটা দেখাবো। এই যে দেখেন এটা কিন্তু ইন্দিরা, তাই না? হ্যাঁ, একটা ইন্দিরা এখানে। ইন্দিরা এইখানে, এই যে দেখেন এটা কিন্তু রাজার আমলের, রাজারা কিন্তু এইখান থেকে পানি খেতেন। আরেকটা ইন্দিরা আছে ওই পাশে, ওই পাশে আরেকটা ইন্দিরা, মোটমাট বোধহয় তিনটা না? আছে এখনো বর্তমানে, তিনটা আছে। আমরা যাকে অনেকে বলে কুয়া, অনেকে বলে নলকূপ, এটাই কিন্তু সেই কুয়া বা ইন্দিরা। সেই রাজার যে এখন না টানলে মতো চলবে না, এটা আগের যুগেরই। এইখানে কিন্তু পানি তুলতেন। আসলে তিনটা ছিল, তিনটার ভিতরে হয়তো বা কোনোটা রাজারা ব্যবহার করতো, কোনোটা রানীরা ব্যবহার করতো, কোনোটা রাজা ব্যবহার করতো, ঠিক আছে। এর কিন্তু বিশাল আর কি জায়গা নিয়ে একটি করা। আসেন এবার আমরা রানী যে পুকুরে স্নান করতো সেই পুকুর এখন আপনাদেরকে দেখাবো। আসেন, এই সেই রানী যেখানে গোসল করতো সেই পুকুর বা দিঘি, হেমচন্দ্র চৌধুরীর এই রানীরা যেখানে স্নান করতেন সেই ঘাট, ঐতিহাসিক ঘাট। তার পূর্বপুরুষরা এখন আমরা শুনি ভারতে কিছু আছে বা কিছু এই বাংলাদেশেও কিছু রয়েছেন। হয়তো বা কোনো সৈন্য এখানে তারা পাহারা দিতে। দেখেন ইটগুলা ক্ষয়ে ক্ষয়ে পড়ে রয়েছে। আমরা এখন ঘাটলায় চলে যাই। দেখেন প্রাসাদের যে অবশিষ্ট ইটগুলো মাটির সাথে ধীরে ধীরে মিশে গিয়ে যাচ্ছে। কি রাজা ছিল আসলে, এরা অনেক বড় মাপের রাজা ছিল। এটা আসলে তাদের জায়গা বা এরিয়া দেখলেই বোঝা যায়। এই সেই রানীর ঘাটে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। হেমচন্দ্র চৌধুরীর যে রানীরা স্নান করতো সেই ঘাট দেখেন আজ বিলীন হয়ে যাচ্ছে। এই দিঘির মাঝে হারিয়ে যাচ্ছে তাদের ঐতিহ্য। দেখেন আসলে কত মানুষজন বর্তমানে কল্পনাই করা সম্ভব, কল্পনাতেই ভাবা যায় যে ঘাট মনে হয় যে বাংলাদেশে কোথাও নাই। এত বড় একটি ঘাটলা বাংলাদেশে অনেক জায়গায় ঘুরে। আর এগুলার যে কাজগুলা খুবই চমৎকার। দেখেন ইটগুলা এখনো আছে সেইভাবে। এদিক আসো, একটু ওই কোনায় চলে যাও, তুমি নিচে চলে যাও, দেখতে থাকুন। এত বড় ঘাট আসলে আমি কোথাও দেখি। যে দিঘিটা, দিঘির ভিতরে দেখেন একটি বক ঘুরতেছে, দিঘির ভিতরে একটি বক ঘুরতেছে। এই যে দিঘির এরিয়া,
আসলে এত বড় মাপের রাজা ছিল। দেখেন এখানের কারুকাজ গুলা দেখেন, এটা কিন্তু একবারে শেষ সিঁড়ি, একেবারে শেষ টাইপের। ওদিক চলে যাও একটু দূরে। বলেন এখানে এই আরো অনেক দূরে নেট ছিল, লোহার নেট দেওয়া ছিল, যাতে এখানে রানীরা ভালো মতো স্নান করতে পারে এবং কোনো মাছ যেন তাদেরকে এসে কোনো ক্ষতি না করতে পারে, যার জন্য অনেক দূর থেকে জাল দিয়ে এখানে বেড়া ছিল। পর্যায়ক্রমে সেটা এখন বিলীন হয়ে গেছে। আচ্ছা, এখানে বোধহয় ছিল, সেই কারণে কিন্তু রাজা এই সে কিন্তু এখানে হয়তোবা লোহা দিয়ে এখানে গ্রিল করে দিয়েছিলেন, যাতে রানীরা গোসল করতে স্নান করতে নামলে যাতে তাদের কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে। তাই আসেন, আসলে দেখলাম, আসলে আমি এই বাইরে থেকে ভাবছিলাম যে তার প্রাসাদ মনে হয় অল্প একটু, আসলে ভিতরে এসে দেখলাম অনেক বড় তার এই প্রাসাদ। এখানে ভিতরে অনেক জায়গা রয়েছে। হেমচন্দ্র চৌধুরী যিনি ছিলেন রাজা, এই যে তার একটি ঘাটলা এখনো রয়েছে। আমি সেখানে একটু বসার চেষ্টা করি। আসলে এইখানে রানীরা এসে বসতেন, গল্প করতেন, বা অনেক সময় তারা কাটিয়েছেন এই রানীর ঘাটে। এটা হলো হেমচন্দ্র চৌধুরীর রানীদের জন্য যে ঘাট বানিয়েছিলেন। এখানে সে এসে মাঝে মাঝে হয়তো বা স্নান করতেন। এই যে দেখেন জায়গা, আসলে পৃথিবীতে একটি কথাই বলতে চাই, সবকিছুরই শুরু আছে, শেষও হয়ে যায়। মানুষের জীবনও যেরকম শুরু হয় আবার শেষ হয়ে যায়, এরকমই কিন্তু আমাদের জীবন শুরু আছে, শেষও হয়ে যায়। তাই সবাই ভালো থাকবেন। আমি এখন আছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় হেমনগর ইউনিয়ন, জেলা গোপালপুর হেমনগর ইউনিয়ন, হেমনগর ইউনিয়ন, হেমনগরে অবস্থান করছি। এটা কিন্তু রাজার নামে, যে হেমচন্দ্র চৌধুরীর নামে কিন্তু এই জায়গাটি আসলে হেমনগর এখনো, আমি মনে করি যে তার এই নাম যুগে যুগে রয়ে যাবে, যুগে যুগে থেকে যাবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এই হেমচন্দ্র চৌধুরী যিনি রাজা ছিলেন, এই যে সে কিন্তু এই রুমটাই ছিলেন, এই কক্ষ তিনি কিন্তু বসত করতেন, এইখানে সে থাকতেন। এই যে দেখেন, আসেন একটু এদিকে আসেন। এই যে দেখেন যে আগের দিনের যে তাকগুলা, মানে আমরা যেগুলো বলি তাক বা আলমারি বলি, এই যে দেখেন সেগুলা কিন্তু সেই কি চমৎকার ভাবে কিন্তু রয়েছে, কিন্তু এগুলা বিলুপ্ত হয়ে গেছে। এই যে এখানে কোথাও কাঠ বা অন্য কিছু ছিল, হ্যাঁ ছিল। একটু রুমটা একটুখানি ভালো করে দেখাও। আরেকটা রুম আছে, আরেকটা রুম আছে, সে হেমচন্দ্র চৌধুরী যিনি রাজা ছিলেন তার আরেকটি রুম। এই যে আরেকটি রুম, নিচের কাছে কালারটা তুলে হবে, তারপরে বলতেছে। আচ্ছা এইটা নিচের কালারটা বোধহয় পরে কোথাও সংস্কার না না না, আগে হয়েছে নাকি আগে? এটা আগেরকার। আচ্ছা, এই যে দেখেন হেমচন্দ্র চৌধুরীর, এই যে দেখেন আগেরকার কালার, এই কালারটা কিন্তু বর্তমানে মানুষ কিন্তু ব্যবহার করে। আমার এখানে স্কুলের মতো মনে হচ্ছে, বর্তমান কলেজ হওয়ার পরে। ও আচ্ছা আচ্ছা, এটা কথা কলেজ হওয়ার পরে। এইটা কিন্তু হেমচন্দ্র চৌধুরী রাজা, সে কিন্তু এই রুমে, এই কক্ষে। হেমচন্দ্র চৌধুরী যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন, আসলে হেমচন্দ্র চৌধুরী উনি একজন হিন্দু, তারই ভাগনা আমিও। তার ব্যক্তিগত তার পূজার মন্দির ছিল, ব্যক্তিগত পূজার, তার পূজার মন্দির ছিল। সেখানে সে পূজা করতেন, এবং পূজা করতেন। এবং পূজার মন্দির ছিল, সেখানে সে 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 পূজা করতেন। এবং প
মন্দির ছিল এই রুম- এইটা? এইটা ব্যক্তিগত আমাদের ধর্মের অনেক কিছু আছে। উনি ব্যক্তিগতভাবে এই রুমে উনি দেবতাকে অর্থাৎ ঈশ্বর বা ভগবান আল্লাহ যাই বলি তাকে আরাধনা করার জন্য এই রুমটা ছিল। এই রুমে সে কিন্তু পূজা করতেন বা এই রুমে সে ধ্যান ধারণা, এই রুমে তার ভক্তিমূলক মানে ধর্মীয় যত কাজ ছিল তার এই রুমে সে করত। আসলে রুমটা অনেক হাই কোয়ালিটি রুম, দেখলে কিন্তু বোঝা যায়। আর এখানে অনেক দরজা, অনেক রুম, আপনি ভিতরে ঢুকলে কোনটা কোন রুম মানে বুঝতে খুব সমস্যা হবে। তাই দেখতে থাকুন। আজকের মতন আমাদের ভিডিওটা এই তুরি শেষ করলাম। আমি লাস্টের একটি কথা, আপনার যদি আরও কিছু কথা থাকে একটুখানি বলে বিদায় নিয়ে নেন। আমি সকল ধর্মের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমি একটি বার বলতে চাই, বাংলাদেশ সরকার তারেক রহমান সাহেবকে শত সহস্র সালাম জানিয়ে ওনার কাছে জোরহাত করে বলছি, এই বাংলাদেশে তথা হেমনগরে এই জমিদার বাড়ি যেন পূর্ণ সংস্থা করে, এই আশা প্রত্যাশা করে তার প্রতি শ্রদ্ধা গভীরভাবে করে আমি বিদায় দিছি। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, এই আশীর্বাদ করে আমি বিদায় দিছি। নমস্কার।